1962 সাল আচার্য সতীশচন্দ্র গোস্বামীর তখন 87 বৎসর বয়স কমপ্লিট হয়েছে। হরিদা মানে মনোজ গোস্বামীর দা যে বাবা বলছেন, এই হরি এটা পৈতে নিয়ে আয়, আমি গ্রন্থি দিয়ে দেই। গোসাইদা ঠাকুরকে নিজের হাতে পৈতে পড়াতেন। আমার তো আর যাওয়ার ক্ষমতা নাই, তুই এটা ঠাকুরকে সময় মতন পড়িয়ে দিস। হরি গোসাইদা বলছেন, বাবা আপনার তো হাতই নড়ে না, অসুস্থ, আপনি সুস্থ হন পরে বানিয়ে দেবেন, ঠাকুরের তো এখনো পৈতে আছে। আচার্য সতীশচন্দ্র গোস্বামী মৃদু হাসলেন। একদিন বাদে হরিদাকে আবার ডেকেছেন, এই হরি, আমার বালিশের নিচে পৈতেটা রাখা আছে, ওটা ঠাকুরকে দিয়ে আয়। হরি গোসাইদা অবাক যে ওই বাক্সের মধ্যে পৈতে রাখা থাকে। আমার বাবা বিছানা থেকে উঠতেই পারে না, শয্যাশায়ী, তাকে ওই বাক্স থেকে পৈতেটা কে দিল? প্রত্যেককে জিজ্ঞাসা করছেন, কেউ কিছু বলতে পারছে না। গোসাইদার কাছে দেওয়া সেই পৈতে নিয়ে হরিদা গেছেন ঠাকুরের কাছে। ঠাকুর গোসাইদাকে হরিদাকে দেখেই বলছেন, ও পৈতে এখন তোর কাছে রাখ, পরে যখন আমি চাইব তখন দিস, এখন আমার কাছে যেটা আছে ওটাই পড়ি। হরি গোসাইদা ফিরে আসছেন, ভাবছেন বাবাকে এখন কি বলবেন। হরি গোসাইদাকে দূর থেকে দেখেই বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন রেখে দে, পরে যখন ঠাকুর চাইবে তখন দিস। কে এই সিদ্ধ তাপস? তাকে তো বলে দেয়নি যে ঠাকুর পৈতে নেননি। তার অন্তিমকাল, শেষেরটুকুই বলে, অনেক লম্বা কাহিনী। অন্তিমকাল আমাদের জীবনের লক্ষ্যটা কি? এই দেহটা নিয়ে সবাই এসেছি, একদিন পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। কিভাবে যাব? লোকের গালাগাল শুনতে শুনতে যাব, মানুষকে কষ্ট দিয়ে যাব, দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা দিয়ে যাব, না পেয়ে যাব? ডাক্তার ধীরেন্দ্র ভট্টাচার্য জবাব দিয়েছেন হরিদাকে, মন শক্ত করো, উনি আর ঘন্টা দুয়েকের বেশি থাকবেন না। সজিদার সাথে সাথে হরিদাকে বলছেন, এই অমাবস্যা কখন রাখবে রে? বলে বাবা আগাল মেগাল বেলা 12টায়। বলে তাহলে সেই পর্যন্ত কোনো চিন্তা নেই। ডাক্তারের 2 ঘন্টা পরে থাকলো, তাহলে সেই পর্যন্ত কোনো চিন্তা নেই। নাতির অন্নপ্রাশনটা ভালো করে দিস, আর যা যা প্রয়োজনীয় নির্দেশগুলো বলে দিলেন। যেদিনকে দেহ রক্ষা করবেন, ডাক্তার বৈদ্যনাথ শীল দার্জিলিং এ আছেন তখন, একজন বিশিষ্ট ভক্ত। ভোর 6টার সময় শুনছেন গোসাইদার গলা, বৈদ্যনাথ আজ আমি যাচ্ছি রে। গোসাইদার কণ্ঠস্বর শুনে বৈদ্যনাথদা বেরিয়ে এসছেন, এসে দেখছেন গোসাইদার গলা, কই গোসাইদা নাই তো। নিয়ে আবার ভেতরে চলে গেলেন। দেওঘরে তখন এদিকে সেই 3রা মে, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 20শে বৈশাখ। ঠাকুর সবাইকে বলছেন, তোমরা যার যার মতন খেয়ে নাও, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে যাব। রাস্তা দেখিয়ে দিলেন। সবাইকে খাওয়ার দাওয়ার করিয়ে দিলেন। ঠাকুরের ফটোটা চেয়ে বুকে ধরলেন, নাম জপ চলছে। বেলা 1টা বাজে। ঈশ্বর
ঈশ্বদা বলে দুটো ডাক মারলেন। ঈশ্বদা বিশ্বাস তপনের মাস্টারমশাই ছিলেন, তার বাড়ি ওখান থেকে 1 মাইল দূরে। সবাই ভাবছে যে এখন ঈশ্বদাকে কে খবর দিতে যাবে। খানিক বাদে দেখা গেল ঈশ্বরদা ছুটতে ছুটতে এসে হাজির। বলে আমি শুয়েছিলাম, হঠাৎ আমার কানে উনার ডাক গেল, চলে এলাম। 1 মাইল দূরে এখান থেকে ডাকছে। কেষ্ট সেন বলে একজন রাস্তায় পাউরুটি বিক্রি করছিল, ঠাকুর ওই গোসাইদাকে পৈতে নিতে বলেছিলেন, নেয়নি। কেষ্ট কেষ্ট ডাক দিলেন, ও রুটি বিক্রি করে ছেড়ে দিয়ে চলে এলো। বলছেন আমি রাস্তায় ছিলাম, আমার কানে ওনার ডাক চলে আসলাম। বেলা 1:50 বাজে। অত্যন্ত সব জ্ঞানে পরম সিদ্ধ তাপস, নাম সিদ্ধ যোগ সিদ্ধ তাপস হাত জোর করে সকলের কাছে বিদায় নিচ্ছেন। বিছানার উপরে 2জন মা বসেছিলেন। সবাই চিন্তা করছেন যে সৎ বিপ্রের দেহ অন্য কেউ ছুলে স্পর্শদোষ ঘটবে না তো? গোসাইদার সাথে সাথে মৃদু হাসলেন। হেসে ওইখানে 2জন ক্ষত্রিয় কন্যা ছিলেন, বলছেন মাগো এবার যে তোমাদের একটু নেবে দাঁড়াতে হয়। ওরা সাথে সাথে নেবে দাঁড়ালেন। গোসাইদা সকলকে হরি গোসাইকে ধমক দিচ্ছেন, খবরদার চোখের জল ফেলবি না, ও আমি পছন্দ করি না। যা বললাম তাতে ঠিক ঠিক করি, সব যেন মনে থাকে। হাত জোর করে ওই পুরুষোত্তমের নাম স্মরণ করতে করতে বেলা 1:50 উনি চির সমাধিতে বিলীন হয়ে উঠলেন। আমরা পুরুষোত্তমের দরবারে যারা আছেন, বলা হয় জপ তপ যাই করো মরণে হুঁশিয়ার। এই আজ্ঞা চক্রেন, এই তেসরা দিলেন, আমরা যখন এই দেহটা ছেড়ে চলে যাব, পরবর্তী জীবনটা যাতে আমাদের উন্নত হতে পারেন, তেমনতর সাধক হয়ে যাতে আসতে পারেন, এই পুরুষোত্তম অনুকূল চন্দ্রের সেই যে স্মরণ মনন, এই আচার্য সতীশচন্দ্র গোস্বামীর মতন যাতে আমাদের বিয়োগটা হয়, এই চিন্তাটা যেন আমরা বাড়ি গিয়ে প্রত্যেককেই করি। শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এসছেন, ফিজিক্সের ফার্স্ট গোল্ড মেডালিস্ট। তার গবেষণার বিষয়বস্তু ছিল ইলেকট্রিক প্রপার্টিস অফ দি ফ্লেম। চন্দ্রশেখর ভেঙ্কট রামনের অধীনে তিনি রিসার্চ করছেন। পুরুষোত্তম অনুকূল চন্দ্রের দরবারে তার এক বন্ধু তাকে নিয়ে এসছেন, বিজ্ঞান নিয়ে কথাবার্তা হচ্ছে। পুরুষোত্তম অনুকূল চন্দ্র কেমন করে ভাইব্রেশন থেকে অ্যাটম তৈরি হয়, কেমন করে ভাইব্রেশন থেকে ইলেকট্রন তৈরি হয়, কেমন করে প্রোটন তৈরি হয়, কেমন করে কোয়ান্টা তৈরি হয়, ছবি এঁকে দেখাচ্ছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য হতবাক হয়ে গেছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনি এগুলো বলছেন কি করে? ঠাকুর বলছেন কেন, আমি তো দেখতে পাই। বলে কোথায় দেখেন? ঠাকুর নিজের বুকের দিকে তাকিয়ে বললেন, আমি দেখি এইখানে। আপনারা দেখেন মহাকাশে, আমি দেখি এইখানে। সেই পুরুষোত্তম অনুকূল চন্দ্র পদ্মার তীরে কেষ্টদাকে নিয়ে বসে আছেন। বিস্তৃত আকাশ, অনন্ত গ্রহ নক্ষত্র দেখা যাচ্ছেন। সেই নিভৃত নিশীথে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, আচ্ছা আপনাকে সকলে ঠাকুর বলেন, আপনাকে সকলে ভগবান বলেন, আপনাকে সকলে অবতার বলেন, আপনাকে সকলে পরম পুরুষ বলেন, আপনি সত্যি সত্য করে বলুন আমার কাছে, আপনি সেই পরম পুরুষ কিনা, আপনি সেই ভগবান কিনা?
পুরুষোত্তম অনুকূলচন্দ্র পাশ কাটিয়ে যাচ্ছেন। অবতার নাহি কহে মুই অবতার, তাকে বোঝাচ্ছেন ভগবান বলতে কি বোঝায়, ঈশ্বর বলতে কি বোঝায়, এসব বোঝাচ্ছেন। কেষ্টদাস শুনে টুনে নিয়ে বলছেন, আমি ওসব কথা শুনতে চাই না। আপনি পরিষ্কার স্ট্রেট ওয়েতে বলুন যে আপনি ভগবান কিনা, আপনি সেই পরম কারুণিক নিনা। কেষ্টদা যখন বারবার এমন করে বলছেন, তার ওই আকুল প্রশ্ন সেই বিশ্ববিদার আসন টলিয়ে দিল। পুরুষোত্তম অনুকূলচন্দ্র শিরা হয়ে বসেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের চোখের দিকে তাকিয়ে বলছেন, শালা আমি সেই পরম কারুণিক। কেষ্টদা হতভম্ব হয়ে গেলেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, তাহলে এই যে সমস্ত গ্রহ নক্ষত্রে সব আপনার সৃষ্টি? হ্যাঁ শালার কেষ্টদা, সব আমার সৃষ্টি। তাহলে আপনি ইচ্ছা করলে সব ধ্বংস করে দিতে পারেন? হ্যাঁ তাও পারি। তাহলে করেন না কেন? কেষ্টদা ওরকম ইচ্ছেই হয় না। এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জীবনে আর কোনো প্রশ্ন করেননি। 1966 সাল চেকোস্লোভাকিয়া থেকে রাষ্ট্রসংঘের সদস্য একজন ডাক্তার এসেছেন। তাকে শ্যামাপদ মুখার্জি বলে টাটানগরের ওই মাইন্স এরিয়াতে উনি কাজ করছিলেন। তাকে ধরে নিয়ে এসছেন ঠাকুরের দরবারে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র তার সাথে আলাপ পরিচয় হচ্ছে। ক্যারেল পোল্ডিসাক বলছেন সেই একই প্রশ্ন, যোগ কাকে বলে, ধ্যান কাকে বলে, অনেক কথা হয়েছে, আমি সিনপসিস বলছি। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, আমাদের জীবনের কেন্দ্রে এমন একজন পুরুষ থাকা দরকার যাকে কেন্দ্র করে আমাদের ধ্যানের সার্থকতা আসতে পারে, আমাদের যোগের সার্থকতা আসতে পারে, আমাদের সাধনার সার্থকতা আসতে পারে, আমাদের চরম প্রাপ্তি হতে পারে। আর তার সবটাকে নিয়ে স্বপরিবেশ, কোনোটা বাদ দিয়ে নয়। ক্যারেল পোল্ডিসাক বলছেন, তাহলে যদি এইটা রাস্তা হয়, আমি কি আপনার কাছ থেকে সেই রাস্তাটা পেতে পারি? তখন বলছেন হ্যাঁ। ক্যারেল পোল্ডিসাক বলছেন যে তাহলে আপনি আমাকে সেই রাস্তাটা বলে দিন, অথবা অন্য কারোর মাধ্যমে বলে দিন। তখন ওইখানে পাটনা হাইকোর্টের জজ প্রফুল্ল ব্যানার্জি সস্ত্রীক বসেছিলেন। পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন, ওই যে প্রফুল্ল আছে ও বলে দেবে। প্রফুল্ল কুমার দাস, অদ্ভুত লীলা কথা শুনুন। প্রফুল্ল কুমার দাস ঠাকুরের কানে কানে বলছেন, ঠাকুর এই প্রফুল্ল ব্যানার্জিদের দীক্ষা কি করে দেবে? ওর তো পাঞ্জাই হয়নি, এমনকি ওর সস্তনি হয়নি। ঠাকুর সাথে সাথে বলছেন, আমি যে করলাম ওই পাঞ্জা। প্রফুল্লদা ওনার স্ত্রীকে নিয়ে হাত জোর করে বলছেন, ঠাকুর আমি তো কিছুই জানি না, আমি কেমন করে দীক্ষা দেব? পুরুষোত্তম অনুকূলচন্দ্র সাথে সাথে সোজা হয়ে বলছেন, তার দিকে দৃষ্টি রেখে বলছেন যে তুমি আমার অনুশাসনকে অবলম্বন করেন এখনই যে নাম দাও। প্রফুল্ল ব্যানার্জিতে চলে গেলেন, তাকে দীক্ষা দেওয়া হলো। দীক্ষা দেওয়ার পর শ্রদ্ধেয় বরদা তাকে সস্তনি এবং পাঞ্জা প্রদান করলেন। এই ক্যারেল পোল্ডিসাক যখন বিদেশে যাচ্ছেন, তখন ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর ওই দেশের লোক যদি দীক্ষা নিতে চায় তখন কিভাবে দেব? ঠাকুর রাস্তা বলে দিচ্ছেন, ওই ওকে জানাবেন, করেসপন্ডেন্স করবে, চিঠির মাধ্যমে দীক্ষা হবে। এই পুরুষোত্তম অনুকূলচন্দ্রের দরবারে একটু আগে আমার দাদা এই যে পশু পাখির কথা বলছিল,
একজন গুজরাটি ভাষী ভদ্রলোক এসছেন ঠাকুরের সাথে দেখা করতেন। তিনি গুজরাটি ভাষা ছাড়া কিছু জানেন না, আমি এটা বলেই শেষ করব। গুজরাটি ভাষা ছাড়া কিছু জানেন না। তিনি তার মনের দুঃখের কথা, জ্বালার কথা প্রাইভেট করবেন, ঠাকুরের কাছে কোনো দোভাষী নেবেন না। ঠাকুরকে বলা হলো, ঠাকুরের কাছে বসা হলো, ভদ্রলোক গুজরাটি ভাষায় তার নিজের কথা বলে যাচ্ছেন। ঠাকুর গুজরাটি ভাষা শিখেছিলেন নাকি? পুরুষোত্তম অনুকূলচন্দ্রের দরবারে ওই ভদ্রলোক গুজরাটি ভাষায় নিজের সমস্যার কথা বলছেন। পুরুষোত্তম অনুকূলচন্দ্র হাত পা নেড়ে তার ওই পাবনাইয়া বাংলা ভাষায় তার জবাব দিচ্ছেন। ওই শব্দ কম্পনের মাধ্যমে ভাবের বিনিময় হচ্ছেন। ক্লোজ ডোর মিটিং শেষ হয়ে গেল। ওই গুজরাটি ভদ্রলোক হাসতে হাসতে বেরিয়ে এসে বলছেন, আমি আমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে গেছি। কি করে সম্ভব? একজন বয়স্ক মা এসছেন, তিনিও বিহারের ওই গ্রাম্য মাগধী ভাষা ছাড়া কিছু জানেন না। একদম আটপৌরে দেহাতি মাগধী ভাষা, হিন্দিও না, মাগধী ভাষা। দীক্ষা, শিক্ষা, বিবাহ, যজন যাজন ইষ্টবৃত্তি, শস্ত্রনী বিধির মাধ্যমে আমাদের এই সমাজটাকে তিনি বলতেন, আমি ত্যাগী নই, আমি ভোগী নই, আমি বিবর্তনী। আমি তোমাদের মধ্যে সেই বিবর্তন ঘটাতে এসেছি। যে সাধনার কথা তোমাদের বললাম, যে তপস্যার কথা তোমাদের দিলাম, এই সাধনার মাধ্যমে, এই ইষ্টকেন্দ্রিক তপস্যার মাধ্যমে এই ভারত ভূমি একদিন আবার দেবভূমি হয়ে উঠবেন। এই ভারতবর্ষে আবার একদিন স্বামী বিবেকানন্দ, সুভাষ বোস জন্মাবে। পুরুষোত্তম অনুকূলচন্দ্রের আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দেবে। আমরা যেন সেই অমৃতের বার্তাবাহী হয়ে প্রার্থনা করি। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ জীবনে আমি কভু যেন না হই পথহারা। এই প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু।